হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের ক্লাস করাবো সুপার 30 থেকে যে প্র্যাকটিস সেটগুলো তোমাদের করাচ্ছি। এই প্র্যাকটিস সেটগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল পুলিশ আছে এবং ক্যালকাটা পুলিশ যে এখানে এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, তোমাদের যে কোনো এক্সামের জন্য এই সেটটা খুবই গুরুত্বপূর্ণ হবে। এছাড়া তোমাদের রেল, এসএসসি, ডব্লিউবিসিএস প্রত্যেকটা এক্সামের জন্য জিকে জিএস যেখানে থাকে যে পার্টগুলোতে এবং কারেন্ট অ্যাফেয়ার্সগুলো, সেই টপিকগুলোকে কভার করা হচ্ছে এই সুপার 30 ক্লাসের মধ্যে। এই সুপার 30 তোমাদের প্রত্যেকটা এক্সামে জিকে জিএসকে স্ট্রং করতে সাহায্য করবে। অল ইন্ডিয়া বেসিসের সমস্ত এক্সামের জন্য তোমরা এই ক্লাসটা নিতে পারো। পশ্চিমবঙ্গ পুলিশের সেরা প্রস্তুতিতে তোমরা অবশ্যই ক্লাসটা করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের অনেকটাই হেল্প হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের লুসিয়েন্টের ক্লাস করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী, সেই ক্লাসটাও তোমরা করবে। সেই ক্লাসটাতে অনেক ইনফরমেশান দেওয়া রয়েছে, প্রত্যেকটা চ্যাপ্টার অনুযায়ী বাংলায় করে দিচ্ছি তোমাদের লুসিয়েন্টের অবজেক্টিভ জেনারেল যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ বইটা। চলো তাহলে শুরু করি সুপার 30 17 নম্বর জিকে জিএস এর প্র্যাকটিস সেট। 17 নম্বর সেটের প্রথম প্রশ্ন আমরা দেখে নেব। ওজোন স্তরের ক্ষতি সাধন করে নিম্নলিখিত কোন গ্যাস? চারটে অপশান আছে, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন নাকি মিথেন। তাহলে ওজোন স্তরের ক্ষতি সাধন করে এই চারটের মধ্যে রাইট আনসার হবে ক্লোরোফ্লোরোকার্বন, মানে সিএফসি যে গ্যাসটা থাকে সেটা আমাদের ওজোন স্তরের ক্ষতি সাধন করে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এখানে একটু ইনফরমেশান জেনে রাখবে, এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন যেটা থাকে সেগুলো অ্যাকচুয়ালি কোথা থেকে নির্গত হয় এটা জেনে রাখা দরকার। এটা রেফ্রিজারেটর যে থাকে এবং এয়ার কন্ডিশনার যেগুলো থাকে এবং অ্যারোসল স্প্রেতে কিন্তু এগুলো ব্যবহার করা হয়, এই সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বনটা। এইটা কিন্তু বায়ুমণ্ডলে ওজোন স্তরের কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি সাধন করে। এই ক্লোরোফ্লোরো যে কার্বনটা আছে এটা একটা জৈব যৌগ, যা একমাত্র কার্বন, ক্লোরিন এবং ফ্লোরিন ধারণ করে। এই যৌগটি কোনো জৈবিক ক্রিয়ার দ্বারা ক্ষয়প্রাপ্ত কিন্তু হয় না। সিএফসি ওজোন স্তরের সাথে বিক্রিয়া করে এবং এর ফলে ওজোন স্তরের অবক্ষয় কিন্তু ঘটতে থাকে। এটা কিন্তু একটা ক্ষতিকারক গ্যাস। ওকে, এটা কিন্তু জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 2 নম্বর। সৌর তাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলে থাকা কোন গ্যাস? নাইট্রোজেন, হিলিয়াম, অক্সিজেন নাকি কার্বন ডাইঅক্সাইড। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই প্রশ্নটা অনেকগুলো এক্সামে রিপিটেডলি আসতে থাকছে, তাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌরতাপের বন্টনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড গ্যাস। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 3 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকারের মধ্যে পড়ে না? প্রশ্নটা ভালো করে পড়ে আনসার করতে হবে। পড়ে না বলেছে মৌলিক অধিকারের মধ্যে কোনটা। কনস্টিটিউশন থেকে প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই এটা রাইট আনসার কী হবে? যথেষ্টভাবে জীবিকা অর্জনের যে অধিকার, অপশান ডি যেটা আছে এটা হবে কারেক্ট আনসার। কেননা শোষণের বিরুদ্ধে অধিকার, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, এই যে 3টে অপশান ছিল এই 3টেই কিন্তু মৌলিক অধিকারের মধ্যে পড়ছে। একমাত্র যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকারটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। ওকে, এবার আমাদের জেনে নিতে হবে ভারতে কটা মৌলিক অধিকার রয়েছে। বর্তমানে ভারতে 6টি মৌলিক অধিকার রয়েছে। আগে 7টা ছিল, এখন 6টা রয়েছে। একটা বাদ দেওয়া হয়েছে। কোনটাকে বাদ দেওয়া হয়েছে বলো তো? সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে, সেটা এখন লিগ্যাল রাইটের মধ্যে চলে গেছে। ওকে, এখন তাহলে সংবিধানে 6টা মৌলিক অধিকার রয়েছে। তোমাদের 6টা মৌলিক অধিকারের মধ্যে প্রথম মৌলিক অধিকারটা হচ্ছে সমতার অধিকার, যেটা আর্টিকেলটাও তোমাদের আমি ব্যাকেটে দিয়ে দিয়েছি, কেননা আর্টিকেল থেকেও প্রশ্ন আসে। এখানটা 14 থেকে 18-র মধ্যে রয়েছে সমতার অধিকার। 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, যেটা 19 থেকে 22 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। শোষণের বিরুদ্ধে অধিকার 23 থেকে 24 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। ধর্মের স্বাধীনতার অধিকার, মানে ধর্মীয় স্বাধীনতার অধিকার যেটা, সেটা আর্টিকেল 25 থেকে 28-এর মধ্যে রয়েছে। আর সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকারটা হচ্ছে 29 থেকে 30 নম্বর আর্টিকেলের মধ্যে রয়েছে। আর সাংবিধানিক প্রতিবিধানের বা প্রতিকারের যে অধিকার, সেটা হচ্ছে আর্টিকেল 32-তে আছে। তারা এই আর্টিকেলগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করবে এবং 6টা মৌলিক যে অধিকার আছে এইগুলো একদম মুখস্থ রাখবে। এখান থেকে কিন্তু প্রশ্ন হামেশাই প্রত্যেকটা এক্সামে কিন্তু এসে থাকে। ওকে, বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 4 নম্বর। রাষ্ট্র নির্দেশমূলক নীতিসমূহ হলো আদালতে বিচারযোগ্য, আদালতে বিচারযোগ্য নয়, কেবলমাত্র কয়েকটি নীতি বিচারযোগ্য, নাকি কোনোটিই সঠিক নয়। এই প্রশ্নটা যেমন ইম্পর্টেন্ট তেমন স্ট্যান্ডার্ড প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা তোমাদের স্টেট পুলিশে এবং হচ্ছে তোমার এসএসসি লেভেলে যে এক্সামগুলো থাকে সেখানে কিন্তু প্রত্যেক জায়গাতেই কিন্তু এই প্রশ্নটা এসে থাকে। তাই রাষ্ট্র নির্দেশমূলক নীতিসমূহ হলো, একটা হচ্ছে আদালতে বিচারযোগ্য নয়, মানে রাষ্ট্র নির্দেশমূলক যে নীতিগুলো থাকে, স্টেট ডিরেক্টিভ পলিসি, এইগুলো কিন্তু বিচারযোগ্য নয় আদালতে। এটা কিন্তু জেনে রাখবে। মৌলিক অধিকার লঙ্ঘন করলে তোমার আদালতে সেটা কিন্তু বিচারযোগ্য হবে, কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ যদি লঙ্ঘন করো তাহলে কিন্তু আদালত কর্তৃক বিচার্য নয়, এটা জেনে রাখবে। ওকে, আর একটা জিনিস জানবে, ব্যক্তির কল্যাণ তুলে ধরা হয়েছে মৌলিক অধিকার দ্বারা, আর জনসমাজের কল্যাণ তুলে ধরা হয়েছে নির্দেশমূলক নীতিসমূহ দ্বারা।
এইটুকুন জেনে রাখবে। ওকে, আর একটা জিনিস জানবে, ভারতের সংবিধানের 4th অংশে অর্থাৎ পার্ট 4-তে এই নির্দেশমূলক নীতিগুলোকে বর্ণনা করা হয়েছে, মানে 36 থেকে 51 নম্বর ধারায় কিন্তু এই নির্দেশমূলক নীতিগুলো রয়েছে। ওকে, ডিরেক্টিভ প্রিন্সিপালগুলো। এই নির্দেশমূলক নীতিগুলো 4 ভাগে বিভক্ত। 1 হচ্ছে অর্থনৈতিক, 2 হচ্ছে সামাজিক, 3 হচ্ছে আইন ও শাসন ব্যবস্থার সংস্কার বিষয়ক, এবং 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক নীতির আদর্শ সংক্রান্ত। ওকে, এই 4 প্রকার নির্দেশমূলক নীতি রয়েছে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 5 নম্বর, ভারতের যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। ফেডারেল কোর্ট অফ ইন্ডিয়া এটা গঠন হয়েছিল কত সালের আইনে? প্রশ্নটা পড়ে আনসার করবে, এটা অনেকে ভুল আনসার করে ফেলে। এটা রাইট আনসার হবে 1935। কেন ভুল করে ফেলে? প্রশ্নটা বলেছে কোন সালের আইনে ভারতীয় যুক্তরাষ্ট্র বিচারালয় গঠিত হয়েছিল, বলেনি কত সালে গঠন হয়েছিল। এখানে বলেছে কোন সালের আইনে, 1935 সালের আইনে গঠন হয়েছিল, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলে কবে গঠন হয়েছিল ভারতীয় যুক্তরাষ্ট্র বিচারালয় বা ফেডারেল কোর্টটা, তখন কিন্তু বলতে হবে 1937 সালে হচ্ছে এটা গঠন হয়েছিল, এস্টাবলিশড হয়েছিল। দুটো প্রশ্ন কিন্তু এখানে অনেকেই কনফিউজ করে ফেলে। প্রতিষ্ঠিত হয়েছিল বা এস্টাবলিশড হয়েছিল 1937 সালে, যদি বলে যে কোন সালের আইন দ্বারা এটা হচ্ছে গঠন হয়েছিল, ভারত সরকার আইন 1935। ভালো করে বুঝে এটা কিন্তু আনসার করবে, বারবার বলছি। ওকে, তো এটা কিন্তু জেনে রাখবে। আর এইটা চলেছিল হচ্ছে 28 জানুয়ারি 1950 ভারতীয় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত। ওকে, বোঝা গেল? তো এটা কিন্তু তোমার জেনে রাখবে। আর এখানে কিছু বর্ণনা তোমাদের আমি দিয়ে রেখেছি, এটা একটু নোট করে নেবে তোমরা কাজে লাগবে। কে বিচারপতি ছিল, কে সহ বিচারপতি ছিল, এগুলো একটু দিয়ে রেখেছি, এগুলো একটু অ্যাডভান্স নলেজ হিসাবে জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 6 নম্বর, অর্থ বিল কেবলমাত্র উত্থাপিত হতে পারে কোথায়? এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। কনস্টিটিউশন থেকে কেবলমাত্র রাজ্যসভায়, কেবলমাত্র লোকসভায়, পার্লামেন্টের যে কোনো কক্ষে, নাকি কেবলমাত্র পার্লামেন্টের যৌথ সভায়? তাহলে মানি বিল বা অর্থ বিল এটা কেবলমাত্র উত্থাপিত হতে পারে কোথায়? লোকসভায়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এখানে অনেকগুলো ইনফরমেশন জানবে, এই জায়গাটা ক্লিয়ার রাখবে এই মানি বিল বা অর্থ বিল সংক্রান্ত বিষয়। ভারতীয় সংবিধানের 110 নম্বর যে আর্টিকেলটা আছে, অনুচ্ছেদটা আছে, সেখানে কিন্তু অর্থ বিল বা মানি বিলকে কিন্তু সংজ্ঞায়িত করা হয়েছে। এখান থেকেও প্রশ্ন কিন্তু দিয়ে দেয়। অর্থ বিলগুলি শুধুমাত্র রাষ্ট্রপতির সুপারিশে লোকসভায় কিন্তু পেশ করা হয়, যা বাধ্যতামূলক। এইখানটা কিন্তু ভালো করে বুঝবে যে মানি বিলকে কী করে হচ্ছে উত্থাপিত করা হচ্ছে, সেই বিষয়টা তোমাদের আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। অর্থ বিল শুধুমাত্র রাষ্ট্রপতির সুপারিশে লোকসভায় পেশ করা হয়, যেটা বাধ্যতামূলক, রাষ্ট্রপতির সুপারিশ থাকতে হবে। নেক্সট হচ্ছে লোকসভার দ্বারা বিলটি পাস করার পরে এটি রাজ্যসভায় পাঠানো হবে, যার কেবল সীমিত কর্তৃত্ব রয়েছে, পুরোটা কর্তৃত্ব নেই, সীমিত কর্তৃত্ব রয়েছে রাজ্যসভার উপর। পাঠাতে হবে, পাঠানো হলো, কিন্তু তার পুরো কর্তৃত্ব থাকবে না, সাময়িক কিছু কর্তৃত্ব থাকবে। বিলটি প্রত্যাখ্যান বা সংশোধন করার কোনো এখতিয়ার নেই রাজ্যসভার। বিলটি উভয় কক্ষে যখন পাস হয়ে যাবে, রাজ্যসভা এবং লোকসভা, পাস হয়ে গেলে রাষ্ট্রপতির সম্মতির প্রয়োজন। এবার রাষ্ট্রপতি সম্মতি দিতে পারেন বা সম্মতি আটকে রাখতে পারেন, কিন্তু পুনর্বিবেচনার জন্য বিল কিন্তু হচ্ছে ফেরত পাঠাতে পারবেন না। রাষ্ট্রপতির কাছে যখন এই দুটো সভার কাছ থেকে, রাজ্যসভা এবং লোকসভার কাছ থেকে সম্মতি পেয়ে রাষ্ট্রপতির কাছে গেল, এবার রাষ্ট্রপতি যখনই সম্মতি দেবে তখনই বিলটা পাস হয়ে যাবে। কিন্তু রাষ্ট্রপতি মনে করলো যে আমি সম্মতি দেবো না, নাই দিতে পারে, সম্মতি আটকেও রাখতে পারে, অবশ্যই রাখতে পারে, কিন্তু বিলটাকে পুনর্বিবেচনার জন্য আবার হচ্ছে তোমার ব্যাকে পাঠাতে পারবেন না, এই ক্ষমতা রাষ্ট্রপতির নেই। এ শুধুমাত্র মানি বিলের ক্ষেত্রে কিন্তু বলছি আমি, অর্থ বিলের ক্ষেত্রে। অন্যান্য বিলের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটে না। ওকে, রাষ্ট্রপতির অনুমোদনের পর বিলটি কিন্তু আইনে পাস হয়। তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে কী করে অর্থ বিল পাস হচ্ছে। এই অর্থ বিল পাসের প্রক্রিয়াটা কিন্তু ভালো করে জেনে রাখবে, তোমাদের এই ডাউটটা ক্লিয়ার রাখাটা দরকার। ওকে, এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসে, তো এই জায়গাটা যে কোনো এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্নে চলে যাব 7 নম্বর, জাতিসংঘ সনদের প্রতিষ্ঠা দিবস কবে ছিল? ইউএনের হচ্ছে তোমার প্রতিষ্ঠা দিবস কবে বলতে হবে, জাতিসংঘ সনদের প্রতিষ্ঠা দিবস কবে। দেখো তোমাদের আমি কেন বলি যে সালগুলোর সাথে সাথে তোমরা ডেটগুলো পড়বে। এটা তোমাদের এনটিপিসি প্রশ্নে এসেছে, এসএসসিতে এসেছে, স্টেট লেভেলের এক্সামে এসেছে, তা কত জায়গায় প্রশ্নটা রিপিটেডলি আসছে, তাই এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। রাইট আনসার হবে 1945-এর 24শে অক্টোবর। ওকে, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার হলো? এবার দেখো, জাতিসংঘ হলো একটি আন্তঃসরকারি সংস্থা, যার উদ্দেশ্যটা কি জেনে রাখবে, আন্তর্জাতিক যে শান্তি নিরাপত্তা বজায় রাখা, দেশগুলির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিগুলির ক্রিয়াকলাপকে সামঞ্জস্য করার জন্য একটা কেন্দ্র হচ্ছে তোমার এই জাতিসংঘ। ওকে, এইখানটা কিন্তু জেনে রাখবে উদ্দেশ্যটা কি অ্যাকচুয়ালি জাতিসংঘের। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 24শে অক্টোবর 1945-এ। কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে। এটা কিন্তু জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। এবং হেডকোয়ার্টার বা সদর দপ্তর থেকেও কিন্তু প্রশ্ন আসে। এটা কোথায়? মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিন্তু সদর দপ্তর জাতিসংঘের, মানে ইউএনের। আশা করি ক্লিয়ার হয়েছে।
চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 8 নম্বর। ভারতীয় সংবিধান গঠনের জন্য কোন ক্যাবিনেট মিশন একটি গণপরিষদের প্রস্তাব করেছিল? তাহলে এটাও একটা কনস্টিটিউশন থেকে প্রশ্ন। ভারতীয় সংবিধান গঠনের জন্য কোন ক্যাবিনেট মিশন একটি গণপরিষদের প্রস্তাব করেছিল বলো? এটা হচ্ছে 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনা। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভালো করে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবে। ওকে, 1946 সালের ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গণপরিষদের জন্য প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ওকে, ভারতের সংবিধানটি গণপরিষদ দ্বারা খসড়া করা হয়েছিল, এটা কিন্তু জেনে রাখবে, এবং এটি 16ই মে 1946-এর ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে বাস্তবায়িত হয়েছিল। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 9 নম্বর। বাহমনি সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেন? আলাউদ্দিন বাহমান শাহ, ফিরোজ শাহ বাহমনি, মোহাম্মদ বিন তুগলক, মির্জাফর। তাহলে বাহমনি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আলাউদ্দিন বাহমান শাহ। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 1347 সালে আলাউদ্দিন হাসান বাহমান শাহ, যার পুরো নামটা, এবং অনেকে এনাকে বলে থাকে হাসান গাঙ্গু, এই নামেও কিন্তু এনাকে ডাকা হয়। তাই দুটো নামই কিন্তু জেনে রাখবে, আলাউদ্দিন হাসান বাহমান শাহ যে আর হাসান গাঙ্গু দুজনেই কিন্তু সেম ব্যক্তি। ইনি হচ্ছেন তোমার বাহমনি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন 1347-এ। এই দক্ষিণ ভারতের প্রথম স্থানীয় ইসলামিক রাজ্য ছিল এই বাহমনি রাজ্য। বাহমনি রাজধানীটা মনে রাখবে, যেটা হচ্ছে আহসানাবাদ, যেটা গুলবার্গে অবস্থিত। আরেকটা জিনিস জেনে রাখবে, বাহমনি সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? ফিরোজ শাহ বাহমনি। ওকে, সালটাও দিয়ে দিয়েছি, 1397 থেকে 1422 পর্যন্ত তিনি রাজত্ব করেছেন এই ফিরোজ শাহ বাহমনি। এগুলো কিন্তু প্রত্যেকটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। পরবর্তী 10 নম্বর প্রশ্ন দেখো, ভারতের এক্সিম ব্যাংকের কাজ কি? ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে মেন্স আছে, তোমাদের এই যেরকম টাইপেরই প্রশ্নগুলো তোমরা দেখতে পাবে। তোমরা এসএসসি, সিজিএল, সিএইচএসএল যে সমস্ত এক্সামগুলো রয়েছে, প্রত্যেকটা এক্সামের জন্য তো আমার এই সুপার 30টা তোমাদের কাছে খুবই হেল্প করবে, কেননা প্রত্যেকটা টাইপকে ধরে ধরে তোমাদের পড়ানো হচ্ছে। তোমরা ক্লাসগুলো সম্পূর্ণ করো, আশা করি তোমাদের এক্সামে অনেকটাই হেল্প হবে। আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিয়ে শেয়ার করে দিতে ভুলো না। ভারতের এক্সিম ব্যাংকের কাজটা কি তাহলে বলো? এটা চাষিদের জন্য কাজ করে, নাকি শিল্প শ্রমিকদের জন্য, নাকি আমদানি রপ্তানির জন্য, নাকি ভারতের সংসদ সদস্যদের জন্য কাজ করে? এই এক্সিম ব্যাংকটা অ্যাকচুয়ালি কাজ করে কিসের ওপর? ভারতের আমদানি রপ্তানির জন্য। অপশান সি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। এক্সপোর্ট ইম্পোর্ট যেটা হয় সেটা হচ্ছে তোমার এই ব্যাংকটা। এই ব্যাংকটার ফুল ফর্মই হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, এর ফুল ফর্মটা থেকেও কিন্তু প্রশ্ন আসে, এটা কী হিসাবে কাজ করে এখান থেকেও প্রশ্ন আসে। ওকে, আরও কিছু জেনে রাখবে, নাবার্ড একটা ব্যাংক আছে, দেখবে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইতে 18-19-এর এক্সামে কিন্তু প্রশ্ন এসেছিল এই নাবার্ড থেকে, বা অন্যান্য এক্সামও তো এসে থাকে। তাই নাবার্ডের ফুল ফর্মটা জেনে রাখবে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ওকে, অ্যাকচুয়ালি নাবার্ড ব্যাংক কী হিসাবে কাজ করে? কৃষি কুটির শিল্প যেগুলো থাকে বা গ্রামীণ শিল্পের যে প্রচার উন্নয়ন, তার জন্য কিন্তু ঋণ সরবরাহ করে। ওকে, প্রশ্ন কিন্তু দেয় নাবার্ড কিসের ওপর কাজ করে, যেমন এক্সিম ব্যাংক কিসের ওপর কাজ করে দিয়েছে, সেরকমই নাবার্ড কিসের ওপর কাজ করে জিজ্ঞাসা করে। এটা হচ্ছে কৃষি বা কুটির শিল্প যাতে থাকে তাদেরকে ঋণ প্রদান করে। আরেকটা জেনে রাখবে, আইডিবিআই এর ফুল ফর্মটা কি? ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া। এই ব্যাংকটা থেকেও প্রশ্ন আসে, ফুল ফর্ম থেকেও আসে, এবং কী হিসাবে কাজ করে সেটা থেকেও আসে। কী হিসাবে কাজ করে না, শিল্পক্ষেত্রে আর্থিক পরিষেবা প্রদান করে শিল্পতে। ওকে, যেটা অপশান বিতে তোমার দেখো ছিল এটা। তাহলে বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 11 নম্বর। পরমাণুর ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা, নিউটন সংখ্যা, প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টি, নাকি কোনোটি নয়? তাহলে পরমাণুর যে ভর, এটা হয় কি প্রোটন ও নিউটন সংখ্যার সমষ্টি। মানে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যাকে তোমরা যদি অ্যাড করো তাহলে পরমাণুর ভর পাওয়া যাবে। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 12 নম্বর প্রশ্ন দেখো, ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে কি বলে? এটা সকলেই আনসার তোমরা করতে পারবে। ঋণাত্মক বলে যে তড়িৎগ্রস্ত আয়নকে কি বলে? ক্যাটায়ন, অ্যানায়ন, সবকটি ঠিক নাকি কোনোটিই নয়? তাহলে ঋণাত্মক বলার কারণে এটা রাইট অ্যান্সার হয়ে যাবে অ্যানায়ন। ওকে, অপশান বি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণাকে বলে অ্যানায়ন, আর ধনাত্মক মানে পজিটিভ যেটা থাকে সেটা হচ্ছে তড়িৎগ্রস্ত কোন আয়নকে বলা হয় তোমার ক্যাটায়ন। তাহলে ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলে ক্যাটায়ন, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত আয়নকে বলে অ্যানায়ন। ধনাত্মক মানে হচ্ছে পজিটিভ, আর ঋণাত্মক মানে নেগেটিভ। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব 13 নম্বর। বোসন কণার নামকরণে যে বিজ্ঞানীর নাম স্মরণ করা হয় তিনি হলেন কে? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বোসন কণার নামকরণে যে বিজ্ঞানীর নাম স্মরণ করা হয়, তোমাদের এটা টেলের গ্রুপ ডিতে এসেছে এই প্রশ্নটা। তাহলে রাইট অ্যান্সার কি হবে বলো? এটা হবে সত্যেন্দ্রনাথ বসু। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। বোসন কণা হচ্ছে আবিষ্কার করে সত্যেন্দ্রনাথ বসু। পরবর্তী প্রশ্নে চলে যাব 14 নম্বর। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে হালকা মৌল? মানে লাইটেস্ট এলিমেন্ট কোনটা বলতে হবে। হিলিয়াম, লিথিয়াম, হাইড্রোজেন নাকি নাইট্রোজেন? রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন। অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো হাইড্রোজেনকে বলে H2, মহাবিশ্বের সবচেয়ে হালকা উপাদান। এটা একটা গ্যাস, এর পারমাণবিক সংখ্যা 1। ওকে, আর পারমাণবিক ভর কত? 1.00794।
ওকে, তো এটা কিন্তু জেনে রাখবে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আসন্ন গ্রুপ ডি এক্সাম আছে, সেখানেও তোমাদের এরকম ধরনের প্রশ্ন কিন্তু থাকবে। পারমাণবিক ভর থেকে প্রশ্ন 2018-তে মানে অনেক প্রশ্ন এসেছিল। নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর, হজমের পরে প্রোটিন কিসে রূপান্তরিত হয়? ছোট গ্লোবিউলাস, অ্যামিনো অ্যাসিড, স্টার্চ নাকি শর্করা? তাহলে হজমের পরে প্রোটিন কিসে রূপান্তরিত হয়? অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্স আছে, দেখবে এরকম ধরনের প্রশ্ন তোমরা হামেশাই দেখতে পাবে। ওকে, এবারে তোমাদের যে এক্সামটা হলো তোমাদের প্রিলিমিনারি এক্সাম, সেখান থেকে অনেক প্রশ্ন কমন ছিল আমার সেট থেকে। আগে যে তোমাদের মেন্সের জন্য সেটগুলো করেছিলাম, এবং তোমাদের যে এসআই এক্সামটা হলো ক্যালকাটা পুলিশের, সেখানেও আমার সেট থেকে যে তোমাদের পুলিশের যে সেটগুলো করেছিলাম ওখান থেকে কমন ছিল। তাই এই সেটগুলো তোমরা করো সুপার 30, আশা করি প্রত্যেকটা এক্সামে তোমরা কমন পাবে। এবার দেখে নাও কিছু জিনিস, ইম্পর্টেন্ট টপিক। প্রোটিন ভেঙে সরল অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, এটা জেনে রাখবে। ওকে, আর লিপিড ভেঙে হচ্ছে সরল ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, এটা জেনে রাখবে, এখান থেকে প্রশ্ন আসে। আর কার্বোহাইড্রেট ভেঙে হচ্ছে সরল গ্লুকোজে পরিণত হয়। এই তিনটে টপিক কিন্তু ভালো করে মনে রাখবে, কোনটা ভেঙে কিসে পরিণত হচ্ছে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 16 নম্বর, যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তখন ভারতের ভাইসরয় কে ছিলেন? খুব ইম্পর্টেন্ট, যখন ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে সেই সময় ভারতের ভাইসরয় কে? লর্ড ডাফরিন, লর্ড রিপন, লর্ড ক্যানিং নাকি লর্ড লরেন্স? অ্যান্সার হবে লর্ড ডাফরিন। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 17 নম্বর প্রশ্ন দেখো, বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল? তাহলে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলো, সালটা তোমাদের জানতে চেয়েছে। তাহলে এই সাল থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামে, 1916 4 ফেব্রুয়ারি, এটাও কিন্তু জেনে রাখবে। ওকে, 4 ফেব্রুয়ারিটা, শুধু সালটা জানলে হবে না, প্রশ্ন স্ট্যান্ডার্ড হওয়ার কারণে এখন কিন্তু এখান থেকেও প্রশ্ন দিতে পারে। তাই 4 ফেব্রুয়ারি 1916 হচ্ছে তোমার বেনারসে হিন্দু বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিল? দ্বারভাঙার মহারাজ রামেশ্বর সিং, বেনারসের মহারাজা প্রভু নারায়ণ সিং, সুন্দরলাল, পণ্ডিত মদনমোহন মালব্য যৌথভাবে এটা কিন্তু প্রতিষ্ঠা করেছিল। এগুলো জেনে রাখবে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 18 নম্বর, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে যোগদানকারী প্রথম ভারতীয় কে ছিলেন? এটা সকলেই তোমরা আনসার দিতে পারবে, এটা বারবার এক্সামে আসে। ইন্ডিয়ান ফার্স্ট জয়েন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস, এটা রাইট আনসার হবে কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো 19 নম্বর, ভারতের কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত? এটা তোমাদের রেলে এসেছে, এনটিপিসি এসেছে, প্রত্যেক জায়গাতে কিন্তু এই প্রশ্নটা আসছে। তো কেন্দ্রীয় আলু গবেষণা প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত বলো, লখনৌ, সিমলা, দিল্লি নাকি রাঁচি? রাইট আনসার হবে সিমলা। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। সিমলাতে তোমার আলু গবেষণা কেন্দ্রটা আছে, এই প্রতিষ্ঠানটা গড়ে উঠেছে। আগে যেমন হচ্ছে এক্সামগুলোতে 2016-17 আগের এক্সামগুলোতে তোমার হচ্ছে ধান গবেষণা কেন্দ্র কোথায় খুবই আসতো এক্সামে, ওইটা এখন এক্সামে খুবই কমে গেছে। এখন লেটেস্ট কিছু আসছে। ওকে, আলু গবেষণা কেন্দ্র আসছে, তারপর হচ্ছে তোমার বন গবেষণা কেন্দ্র, তার বিভিন্নভাবে আসছে। তোমাদের একটা চার্ট আমি দিয়ে রেখেছি, এই চার্টটা তোমরা যদি মুখস্থ করে নাও তাহলে তোমাদের প্রত্যেকটা এক্সামে এখান থেকে প্রশ্ন কমন আসবে। যেমন কেন্দ্রীয় নারকেল গবেষণা কেন্দ্র কোথায়? কেরালায় অবস্থান করছে। এবার দেখো এখানে দুটো কথা তোমাদের বলি, তোমাদের স্টেটটা থেকেও এক্সামে প্রশ্ন দিচ্ছে, আবার কোন শহরে উঠেছে সেখান থেকেও প্রশ্ন দিচ্ছে। ওকে, তাই কিন্তু তোমাদের দুটো জায়গায় কিন্তু মনে রাখতে হবে। ওকে, কোন জায়গার কোথায় একদম ডিটেলসে প্রশ্ন এখন একদম ডিপলিভাবে আসছে, তাই জন্য কিন্তু কিছু করার নেই, তোমাদের কিন্তু খুব ডিটেলসেই কিন্তু করতে হবে। ওকে, যেমন তোমাদের এবার যে প্রশ্নটা আমরা পড়ে এলাম, কেন্দ্রীয় আলু গবেষণা ইনস্টিটিউট, এটা দেখো হিমাচল প্রদেশে, পরবর্তী এক্সামে হয়তো কোন স্টেট থেকে সেটা দিয়ে দিল। এবার হিমাচল প্রদেশের প্রশ্নটা কী ছিল? অপশানে সিমলা ছিল। ওকে, তাহলে বুঝতে পারছো কোন শহর থেকে হয়েছে সেটা কিন্তু জানতে চাইছে, আবার কোনো সময় জানতে চাই যে কোন স্টেট থেকে। তাই দুটো জায়গায় কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। যেমন ওষুধ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে তোমার উত্তরপ্রদেশের লখনৌ, খাদ্য প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে কর্ণাটকের মহীশূর, বন গবেষণা কেন্দ্র খুব ইম্পর্টেন্ট, বারবার এক্সামে আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশেও অনেকবার এসেছে, উত্তরাখণ্ডের দেরাদুনে। ওকে, পাট প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে, ধান গবেষণা হচ্ছে উড়িষ্যার কটকে, আখ গবেষণা তামিলনাড়ুর কোয়েম্বাটুরে, আর তোমার তামাক গবেষণা হচ্ছে তোমার অন্ধ্রপ্রদেশের রাজমুন্দ্রিতে, আর ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হচ্ছে মহারাষ্ট্রের মুম্বাইতে, এটা খুব ইম্পর্টেন্ট আসন্ন এক্সামের জন্য। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে উত্তরপ্রদেশের ইজাতনগরে, আর জাতীয় দুগ্ধ গবেষণা ইনস্টিটিউট হচ্ছে হরিয়ানার কার্নালে, আর চিনি গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে, আর টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে গুজরাটের আহমেদাবাদে। এই কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, আরও আছে কিন্তু ইম্পর্টেন্ট এই কটা, তোমরা যদি এই কটা করো এক্সামে একদম কমন পেয়ে যাবে। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 20 নম্বর, ভারতের কোন রাজ্যে দীর্ঘতম মহাদেশীয় উপকূল রেখা রয়েছে? এই প্রশ্নটা অনেকবার এক্সামে রিপিট হয়, এটা সকলেই আনসার করতে পারবে। কোন রাজ্যে দীর্ঘতম উপকূল রেখা রয়েছে? লংগেস্ট কোস্ট লাইন হচ্ছে আছে কোথায় সেটা বলতে হবে, কোন রাজ্যে? কেরালা, মহারাষ্ট্র, গুজরাট নাকি ওড়িশা? রাইট আনসার হবে গুজরাট। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। তোমাদের দেখো একটা ম্যাপ পয়েন্টিংয়ের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি।
গুজরাট ভারতের দীর্ঘতম মূল ভূখণ্ডের উপকূলরেখা কিন্তু রয়েছে। তোমরা এখানটা দেখতে পাচ্ছ ইয়েলো কালারে, এটা হচ্ছে গুজরাট। তাহলে এই যে অঞ্চলটা এখান থেকে এইখান দিয়ে অঞ্চলটা ঘুরে এতখানি হচ্ছে তোমার রয়েছে ভারতের মধ্যে সবথেকে বেশি। দৈর্ঘ্যটা কত? 1214.7 কিলোমিটার হচ্ছে তোমার লেন্থ, এখান থেকে এতটা। ওকে, এবার আমরা জানবো ভারতে তাহলে মোট উপকূলরেখা কতটা রয়েছে। মোট দৈর্ঘ্য রয়েছে 7516.6 কিলোমিটার। ওকে, টোটালটা একটা স্টেটে নয়, টোটাল হচ্ছে ভারতে রয়েছে কতটা, এখান থেকেও প্রশ্ন আসে যে কতটা উপকূলরেখা রয়েছে। এর মধ্যে মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য হচ্ছে 5422.6 কিলোমিটার। এটা কেন তাহলে 5422.6 কিলোমিটার? না, মূল ভূখণ্ডের উপকূলরেখার দৈর্ঘ্য, মূল ভূখণ্ড থেকে যদি বলা হয়। কেন না, দ্বীপ অঞ্চলটা আবার উপকূলরেখা রয়েছে তার মধ্যে 2094 কিলোমিটার। বোঝা যাচ্ছে দ্বীপ অঞ্চলের মধ্যেও রয়েছে কিন্তু এতটা। দ্বীপ অঞ্চলটা বাদ দিলে হবে 5422, এবার দুটোকে অ্যাড করলে 7516। তা টোটাল হচ্ছে 7516। এখান থেকেও প্রশ্ন আসে, আবার শুধু মূল ভূখণ্ড থেকেও প্রশ্ন আসে, আবার শুধু দ্বীপ অঞ্চলে কতটা রয়েছে উপকূলরেখা সেটা থেকেও প্রশ্ন আসে। তাই তিনটে তোমাকে জেনে রাখতে হবে। পাশে ছবিটা দিয়েছি, তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে, তোমাদের পয়েন্টিং করা আছে। ওকে, এবং তোমাদের এখানে চারটা দিয়েছি, যেমন গুজরাটে সবথেকে বেশি, তারপর কোথায় আছে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ দেখো ছবিটা কোথায় বলো তো, এই যে অন্ধ্রপ্রদেশ, এখান থেকে তোমার এটা যেটা আছে সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এতটা, এটা সেকেন্ড। তামিলনাড়ু হচ্ছে তোমার তৃতীয় স্থানে রয়েছে 906.9 কিলোমিটার। ওকে, তামিলনাড়ু হচ্ছে এইটা। ওকে, এইটুকুন হচ্ছে তোমার তামিলনাড়ু। তারপর হচ্ছে তোমার মহারাষ্ট্র, এইভাবে কেরালা, উড়িষ্যা, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল এই যে এখানটা। ওকে, তাহলে পরপর কিন্তু রয়েছে এমন দমনদ্বীপ পর্যন্ত। দমনদ্বীপে সবথেকে কম হচ্ছে তোমার 42.5। আশা করি ক্লিয়ার হলো। তাই এইভাবে হয়ে টোটাল হচ্ছে 7516.6 কিলোমিটার। আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। এখানটা কিন্তু একদম ভালো করে মনে রাখবে, এই ম্যাপটা যদি তোমরা মনে রাখতে পারো তোমাদের তাহলে আর ভুল হবে না। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 21 নম্বর, নিচের কোন মহাদেশে গোবি মরুভূমি অবস্থিত? তাহলে দেখো, গোবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত বলতে হবে। রাইট আনসার হবে এশিয়া মহাদেশে। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। গোবি মরুভূমি হচ্ছে এশিয়া মহাদেশে অবস্থান করছে। কোথায় না, মঙ্গোলিয়াতে। এবং চীন উভয়ের বেশিরভাগ অংশ জুড়েই কিন্তু রয়েছে এই গোবি মরুভূমি, শুধু মঙ্গোলিয়ায় নেই, চীনেরও কিছু অংশ রয়েছে। গোবি মরুভূমি হচ্ছে একটি শীতল মরুভূমি, এটাও জেনে রাখবে। এবং গোবি হচ্ছে তোমার বিশ্বের 5ম বৃহত্তম মরুভূমি। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, আফ্রিকায় কোন কোন মরুভূমি আছে। দেখো, সাহারা আছে, কালাহারি আছে, এই দুটো থেকে প্রশ্ন আসে। এই সাহারা মরুভূমি হচ্ছে পৃথিবীর বৃহত্তম মরুভূমি, আবার সাহারা, যেটা আফ্রিকায় অবস্থান করছে। আর থর মরুভূমি কোথায় অবস্থান করছে, এটা থেকেও প্রশ্ন আসে। কিছু অংশ ভারতে আছে, আবার কিছু অংশ হচ্ছে তোমার পাকিস্তানে আছে এই থর মরুভূমিটা। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাব। 22 নম্বর, জলে ক্লোরিন মেশানোর কারণটা কি? জলে কেন ক্লোরিন মেশানো হয় বলতে হবে। পরিষ্কার করার জন্য জলকে, জীবাণু নাশ করার জন্য, নাকি পরিশ্রুত করার জন্য, মানে ফিল্টার করার জন্য, নাকি কোনোটি নয়। জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু নাশ করার জন্য। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। পরবর্তী 23 নম্বর প্রশ্ন দেখো, কোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে? এটা সকলেই আনসার দিতে পারবে। অক্সিজেন, নাইট্রোজেন, ওজোন, নাকি হিলিয়াম? তাহলে অতিবেগুনি রশ্মি শোষণ করে ওজোন গ্যাস। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 24 নম্বর প্রশ্ন দেখো, সিনথোলিথ হলো এক প্রকার জৈব যৌগ, অজৈব যৌগ, ক্যালসিয়াম অক্সালেট ক্লাস, নাকি ক্যালসিয়াম কার্বনেট যৌগ? তাহলে সিনথোলিথ হলো এক প্রকার হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যৌগ। অপশান ডি হবে কারেক্ট আনসার। পরবর্তী 25 নম্বর প্রশ্ন দেখো, মাস্টার গ্ল্যান্ড বলতে কাকে বোঝানো হয়? অ্যাড্রিনাল গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি, নাকি কোনোটাই নয়? সকলেই আনসার দেওয়া উচিত। এটা মাস্টার গ্ল্যান্ড কোনটাকে বলে? অর্থাৎ পিটুইটারি গ্রন্থি। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ মেন্সের জন্য এই প্রশ্নটা। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম কি? প্রশ্নটা এনটিপিসিতে এসেছে, রেলে এসেছে, এসএসসিতে এসেছে, কোন জায়গায় আসছে না? রিসেন্ট সমস্ত এক্সামে এই প্রশ্নটা আসছে। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম জিজ্ঞাসা করেছে। প্রশ্নটা দেখে ভালো করে আনসার করো কি হবে। কুমেরুতে ভারতের তৃতীয় গবেষণা কেন্দ্রের নাম হচ্ছে ভারতী। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অনেকে ভুল করে দক্ষিণ গঙ্গোত্রী করে ফেলবে, কেননা অনেকেই জেনে রেখেছে আন্টার্কটিকাতে হচ্ছে তোমার গবেষণা কেন্দ্র মানেই দক্ষিণ গঙ্গোত্রী। ওকে, কিন্তু না, তোমার আন্টার্কটিকাতে 3টে গবেষণা কেন্দ্র গড়ে উঠেছে। তার মধ্যে হচ্ছে তোমার দক্ষিণ গঙ্গোত্রীটা হচ্ছে প্রথম, মৈত্রীটা হচ্ছে দ্বিতীয়, আর তৃতীয় হচ্ছে তোমার ভারতী। ভারতী প্রতিষ্ঠিত হয়েছে 18ই মার্চ 2012-তে। ওকে, আন্টার্কটিকায় যে 3টি রয়েছে সেটা আমি বলে দিলাম তোমাদের। ফার্স্ট হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী হয়েছিল, সেকেন্ড হচ্ছে মৈত্রী, আর তৃতীয়টা হচ্ছে ভারতী। এবার এখানে একটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে ইনফরমেশন হিসাবে, এই 18ই মার্চ 2012-তে ভারতী যে তোমার গবেষণা কেন্দ্রটা গড়ে উঠেছে, কিন্তু অ্যাকচুয়ালি কাজটা শেষ হয়নি। তাই জন্য এই 2012-তে আবার অনেকে প্রতিষ্ঠিত সালটা আবার ধরে না, 2015-কে ধরে। ওকে, সেটাও তোমাদের আমি এখানে দিয়ে রেখেছি, তোমাদের ল্যাটিটিউডটাও দিয়ে রেখেছি। আর কোন পাহাড়ের পাশে অবস্থান করছে এখান থেকেও প্রশ্ন আসে। লার্সম্যান পাহাড়ের পাশে অবস্থান করছে এই ভারতী
গবেষণা কেন্দ্রটা, এটা 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ওই জন্য আমি দিয়ে রেখেছি। কেন দিয়ে রেখেছি, তোমাদের বিহার পিএসসিতে এবং উত্তরপ্রদেশ পিএসসি এক্সামগুলোতে দেখা গেছে এইখান থেকে ডাইরেক্ট প্রশ্ন আসতে যে 2015 সালে গঠিত ভারতীয় গবেষণা কেন্দ্রের নাম কি, তোমাদের 4টে অপশান দিয়েছে, সেখানে ভারতীয় ওরা আনসার নিয়েছে। এই জন্য কিন্তু আমি তোমাদের বলছি এইখানটা তোমরা জেনে রাখবে, কেননা প্রশ্ন এইভাবে আসবে, তোমরা সেই জিনিসটা যদি না জানো তাহলে কিন্তু করতে পারবে না। তাই তোমাদের আমি ডিটেলসটা ক্লিয়ার করে দিলাম। 2012-তে প্রতিষ্ঠা হয়েছিল, শুরু হয় মানে এই সাল থেকে, কিন্তু কাজটা কমপ্লিট হয়নি, 2015-তে কমপ্লিট হয়েছিল, সেই জন্য প্রতিষ্ঠা সাল নাকি অনেকে আবার 2015-তে হচ্ছে। ওকে, তাহলে ভারতীয়টা কিন্তু এই দুটোই মনে রাখবে, অপশান অনুযায়ী যেমন থাকবে আনসার করবে। ক্লিয়ার হলো? এবার দেখো, এই ভারতীতে হচ্ছে সমুদ্র বিজ্ঞান গবেষণার জন্য একটা নতুন গবেষণা কেন্দ্র ভারতীয় উপমহাদেশে 120 মিলিয়ন বছরের প্রাচীন ইতিহাস প্রকাশ করতে মহাদেশীয় বিচ্ছেদের প্রমাণ সংগ্রহ করবে এই গবেষণা কেন্দ্র ভারতী। মানে কী গবেষণা কেন্দ্র গড়ে উঠবে ভারতীতে, সেটাও তোমাদের আমি এখানে দিয়ে দিয়েছি, অবশ্যই এটা জেনে রাখবে। এবার আসি আমরা মৈত্রীতে, যেটা সেকেন্ড গবেষণা কেন্দ্র আন্টার্কটিকা। এটা হচ্ছে দ্বিতীয় স্থায়ী হচ্ছে গবেষণা কেন্দ্র, যেটা কত সালে গঠন হয়েছিল, 1989 সালে। এটা হচ্ছে শিরমাচার মরুদ্যানে হচ্ছে স্থাপন করা হয়েছিল। জায়গার নামগুলো জেনে রাখবে, প্রশ্ন স্ট্যান্ডার্ড হচ্ছে দিতে পারে। ওকে, এবং হচ্ছে ভূতত্ত্ব, ভূগোল এবং ওষুধের ওপর পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে হচ্ছে এই মৈত্রী। ভারত এই স্টেশনটি মৈত্রীর আশপাশে একটি মিষ্টি জলের হ্রদের কাছে তৈরি করেছিল, যা প্রিয়দর্শিনী হ্রদ নামে পরিচিত। এখান থেকে কিন্তু অলরেডি একটা এক্সামে এসেছিল, কোন এক্সামে এসেছিল আমার ঠিক মনে নেই, কিন্তু প্রশ্ন এসেছিল মৈত্রী যে গবেষণা কেন্দ্রটা গড়ে উঠেছে কোন হ্রদের পাশে, প্রিয়দর্শিনী হ্রদের পাশে, যেটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ। এটাও কিন্তু জেনে রাখবে। এতগুলো ইনফরমেশান তোমাদেরকে একটা জায়গায় কালেক্ট করে দিচ্ছি, অবশ্যই তোমরা একটা লাইক করে শেয়ার করে দিও। তোমরা যদি লাইক বা শেয়ার যদি না করো তাহলে কিন্তু আমি এইভাবে ক্লাস কিন্তু আনতে পারবো না। ওকে, আর নেক্সট হচ্ছে আরেকটা ইনফরমেশান জেনে রাখো, মৈত্রী শিরমাচার ওয়েলেসলি জিওমরফোলজি ম্যাপিংয়ের মিশনটি কিন্তু সম্পন্ন করেছিলেন, এটা কিন্তু তোমরা জেনে রাখবে। আর এবার আসি আমরা দক্ষিণ গঙ্গোত্রী, যেটা প্রথম হচ্ছে তোমার আন্টার্কটিকার গবেষণা কেন্দ্র, যেটা 1983 সালে নির্মিত হয়েছিল দক্ষিণ গঙ্গোত্রীটা। এবার এখানে একটা বিষয় জানতে হবে, 1989 সালে এটা কিন্তু খনন করা হয়েছিল। তাহলে এটা খনন করা হয়েছিল কবে, এটাও কিন্তু জেনে রাখবে। আর দক্ষিণ গঙ্গোত্রী অর্ধেক বরফের নিচে কিন্তু চাপা পড়ে গেছে এখন বর্তমানে, মানে এখনই শুধু পড়েনি, এটা 1990 সাল নাগাদ কিন্তু বাতিল হয়ে যায় এই দক্ষিণ গঙ্গোত্রীটা। 1983 সালে কিন্তু গঠন হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে 1990 সালে এসে কি হচ্ছে না, অর্ধেক প্রায় হচ্ছে তোমার বরফের নিচে চলে গেছে, বরফে চাপা পড়ে গেছে, সেই জন্য এখন আর এটা কাজও হয় না। 1990 সালের পর থেকে ওটা বন্ধই আছে। এটাও কিন্তু জেনে রাখবে কবে থেকে এটা বন্ধ হয়ে গেছে, এখান থেকে প্রশ্ন দিতে পারে। স্ট্যাটিক বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আসে তোমাদের, যেহেতু আমি একদম গ্রুপ ডি থেকে ইউপিএসসি টোটালটা কভার করছি তোমাদের জিকেতে, তাই টোটাল ইনফরমেশান কিন্তু আমি দেবো সেটের মধ্যে। ওকে, তোমরা যদি পড়তে পারো তোমাদের কিন্তু অবশ্যই হেল্প হবে। নেক্সট আমরা চলে যাব 27 নম্বর, ইসরো কোন বছরে মঙ্গল পরীক্ষাকারী মিশন শুরু করেছিল? 2013 সালে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাকে ইংরেজিতে বলা হয় মার্স অরবিট মিশন, যেটাকে শর্টে বলা হয় মম। ওকে, এই মার্স অরবিটার মিশন, যেটাকে মম বলা হয়, সেটা ইসরোর প্রথম আন্তঃস্থ গ্রহ মিশন একটা। এটা 5ই নভেম্বর 2013-তে শুরু করা হয়েছিল PSLV C-25 দ্বারা। ওকে, এখান থেকেও কিন্তু প্রশ্ন দিতে পারে কিসের দ্বারা এটা চালু করা হয়েছিল। ওকে, এটি প্রথম যে প্রচেষ্টা সেটা 24শে সেপ্টেম্বর 2014-এ মঙ্গল গ্রহের কাছাকাছি কিন্তু প্রবেশ করেছিল। এটাও জেনে রাখবে কবে মঙ্গল গ্রহে যেটা প্রবেশ করেছিল। পরবর্তী আরেকটা ইনফরমেশন জেনে রাখবে ইসরো। ওকে, ইসরো থেকে বারবার প্রশ্ন আসে, ইসরোর ফুল ফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরোর হেডকোয়ার্টার কোথায় আছে? ব্যাঙ্গালোর। এর ফাউন্ডার কে হচ্ছে বিক্রম সারাভাই। ওকে, আর ফাউন্ডেড হয়েছিল কত সালে? 15ই আগস্ট 1969। এখান থেকেও ডাইরেক্ট প্রশ্ন আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট স্ট্যাটিকের মধ্যে। পরবর্তী প্রশ্ন দেখো 28 নম্বর, নিম্নলিখিতগুলির মধ্যে দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলভাগ দিয়ে ঘেরা রয়েছে? দেখো প্রশ্ন স্ট্যান্ডার্ড দেখো, দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলভাগ দিয়ে ঘেরা, খুব ইম্পর্টেন্ট তোমাদের আসন্ন এক্সামের জন্য। ব্রাজিল এবং ভেনেজুয়েলা, প্যারাগুয়ে এবং বলিভিয়া, চিলি এবং ইকুয়েডর, গুয়ানা এবং হচ্ছে সুরিনাম। তাহলে দক্ষিণ আমেরিকার কোন দুটি দেশ স্থলভাগ দিয়ে ঘেরা? প্যারাগুয়ে এবং হচ্ছে বলিভিয়া। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। এই প্যারাগুয়ে এবং বলিভিয়া যেটা আছে না, এটা স্থলবেষ্টিত দেশ বলা হয়, মানে যেখানে দেশটা অবস্থান করছে প্যারাগুয়ে আর বলিভিয়া, এর চারধারে কোনো জল নেই, মানে স্থলভাগ দিয়ে কিন্তু ঘেরা আছে। ওকে, এই জন্য এটাকে বলা হয় ল্যান্ডলক দেশ। প্রশ্ন এইভাবে কিন্তু আসতে পারে, ল্যান্ডলক দেশ বা স্থলবেষ্টিত দেশ কোন দুটিকে বলা হয়, সেটা কোথায় অবস্থান করছে? দক্ষিণ আমেরিকায়। আশা করি এই জিনিসটা বুঝতে পারলে। আর একটা ইনফরমেশন তোমরা জেনে রাখবে, প্যারাগুয়ের রাজধানীটা কোথায়? যেহেতু এই রিলেটেড প্রশ্ন এখান থেকে দিতে পারে। প্যারাগুয়ের রাজধানী হচ্ছে আসুনসিয়ন। ওকে, আর প্যারাগুয়ের মুদ্রার নাম হচ্ছে গুয়ারানি। আর বলিভিয়া যেটা ছিল, এই বলিভিয়া হচ্ছে তোমার পশ্চিম মধ্য দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটা স্থলবেষ্টিত দেশ। বলিভিয়ার রাজধানীটা মনে রাখবে, সুক্রে হচ্ছে বলিভিয়ার রাজধানী, আর বলিভিয়ার মুদ্রা হচ্ছে বলিভিয়ানো। তাহলে আশা করি রাজধানী এবং হচ্ছে তোমার মুদ্রাগুলো জেনে রাখবে, এক্সামে কিন্তু প্রশ্ন দিতে পারে এই প্যারাগুয়ে এবং বলিভিয়া থেকে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যেতে পারি। 29 নম্বর প্রশ্ন দেখো,
নিচের কোনটি মহারত্ন পেট্রোল সেন্টার পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে? আমি রিসেন্ট অনেকগুলো এক্সামে দেখছি এই মহারত্ন থেকে তোমাদের প্রশ্ন দিচ্ছে। মহারত্ন বিষয়টা কি, মানে মহারত্নের আন্ডারে কোন কোন সেক্টরগুলো পড়ে সেগুলো তোমাদের জেনে রাখতে হবে। তারা এখানে জেনে রাখো যে নিচের কোনটি মহারত্ন সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের তালিকায় রয়েছে। রাইট আনসার হবে কোল ইন্ডিয়া লিমিটেড। তাই এটা রাইট আনসার হবে অপশান এ, কোল ইন্ডিয়া লিমিটেড। এখানে জেনে রাখবে কোল ইন্ডিয়া লিমিটেড যেটা ভারতের এক মহারত্ন কেন্দ্রীয় জনসাধারণের একটা উদ্যোগ। কোল ইন্ডিয়া লিমিটেড হচ্ছে নভেম্বর 1975-এ এটা কিন্তু গঠন হয়েছিল। 1 এপ্রিল 2021 পর্যন্ত কোল ইন্ডিয়া লিমিটেড বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী। এখান থেকে প্রশ্ন কিন্তু দিতে পারে। ওকে, বিশ্বের সবচেয়ে বড় কয়লা উৎপাদনকারী কে? এটা হচ্ছে কোল ইন্ডিয়া লিমিটেড। এটি ভারত সরকারের কয়লা মন্ত্রণালয়ের অধীনে কিন্তু এটা রয়েছে। আর কোল ইন্ডিয়া লিমিটেডের প্রধানালয় বা কার্যালয়, প্রধান হেডকোয়ার্টার বলতে পারো পশ্চিমবঙ্গের কলকাতাতে। ওকে, আর একটা জেনে রাখবে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের বলছি, যে টপিকটা জানতে হবে, যে মহারত্ন যে কেন্দ্রীয় জনসাধারণের যে উদ্যোগ 2021 সালে কারা কারা মহারত্ন তালিকার মধ্যে রয়েছে, ভারতের 10টা মহারত্ন কেন্দ্রীয় তালিকার মধ্যে রয়েছে। এই নামগুলো একটু কষ্ট করে মুখস্থ করে নিও, কেননা এক্সামে যেহেতু এই রিলেটেড প্রশ্ন আসছে, প্রত্যেকটা শিফটেই আসছে, তাই তোমাদের এগুলো কিন্তু জেনে রাখতে হবে। ভারত হেভি ইলেকট্রনিক্স লিমিটেড, ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে, এটা হবে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। কোল ইন্ডিয়া লিমিটেড, গেল ইন্ডিয়া লিমিটেড, হিন্দুস্তান মডেলিয়াম কর্পোরেশন লিমিটেড, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড, এনটিপিসি লিমিটেড, মানে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন যেটা আছে এনটিপিসি, ওকে, সেটার কথা বলা হচ্ছে। তেল ও প্রাকৃতিক গ্যাস কর্পোরেশন লিমিটেড, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ লিমিটেড, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই 10টা হচ্ছে তোমার মহারত্নের মধ্যে পড়ছে, মহারত্ন কোম্পানি। ওকে, তাই এইগুলো কিন্তু জেনে রাখবে, প্রশ্ন দিতে পারে। পরবর্তী প্রশ্ন দেখো 30 নম্বর, নিচের কোন গিরিখাতটি শ্রীনগর ও লেহকে সংযুক্ত করে? এই প্রশ্নগুলো তো স্ট্যাটিকের মধ্যে রয়েই গেছে, বারবার এক্সামে এসে থাকে। শ্রীনগর ও লেহকে সংযুক্ত করে কোন গিরিখাত? এটা হবে জজিলা। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। জজিলা হলো লাদাখের হিমালয়ে অবস্থিত একটি পার্বত্য গিরিপথ। জজিলা শ্রীনগর এবং লেহকে যুক্ত করেছে। এটি কাশ্মীর উপত্যকাকে তার পশ্চিমে দ্রাসের সাথে এবং সরু উপত্যকার সাথে তার উত্তর পূর্ব এবং অধিক পূর্ব সিন্ধু উপত্যকার সাথে সংযুক্ত করে। এটা ডিটেলস একটু জেনে রাখবে, যারা বিসিএস মেন্স বা ইউপিএসসির এক্সামগুলো দিচ্ছ, এনডিএস সিডিএস, তাদের কিন্তু খুব কাজে লাগবে। জজিলা পাস হলো যোগাযোগের একমাত্র উপায় যা লাদাখের জনগণকে বাকি বিশ্বের সাথে কিন্তু সংযুক্ত করে। মানে তোমাকে যদি লাদাখের সাথে জনসাধারণের সাথে যোগাযোগ করতে হয়, তাহলে কিন্তু জজিলা পাস মারফতেই তোমাকে যেতে হবে। আর জজিলা গিরিপথের উচ্চতাটা জেনে রাখবে সমুদ্রপৃষ্ঠ থেকে 3528 মিটার বা 11575 ফুট। ওকে, এটি বিশ্বের সর্বোচ্চ বিশ্বাসঘাতক গিরিপথগুলির মধ্যে একটা। ওকে, খুব হচ্ছে রিক্সি গিরিপথ হচ্ছে জজিলাটা। আর জজিলা সুড়ঙ্গ প্রকল্পটি 2018 সালে কিন্তু চালু হয়েছে। ওকে, এটাও কিন্তু জেনে রাখবে। জজিলা সম্পর্কে এতগুলো ইনফরমেশন এক্সাম ওরিয়েন্টেড, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা জানবো অপশান রিলেটেড কিছু ইনফরমেশন, যেমন হচ্ছে তোমার অপশান দিয়েছিল বারালা। এই বারালাচালা বা বারালা এই গিরিখাতটা হচ্ছে হিমাচল প্রদেশের লাহুল জেলাকে লাদাখের লেহ জেলার সাথে সংযুক্ত করেছে। এটা জেনে রাখলে পরবর্তী এক্সামে হয়তো এখান থেকে প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে তোমার অপশান সিতে যেটা চাইছিল জিলেপলা। এই জিলেপলা গিরিপথ হচ্ছে সিকিমকে তিব্বত চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে সংযুক্ত স্থাপন করেছে। মানে কে কার সাথে সংযুক্ত স্থাপন করছে গিরিখাতগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে অপশান বি যেটা ছিল নাথুলা। নাথুলা পাস বা নাথুলা গিরিপথ হচ্ছে সিকিমকে তিব্বত ও চীনের স্বায়ত্তশাসিত অঞ্চলের সাথে যুক্ত করেছে। এবার আসি রোটাং পাস। রোটাংটা থেকে এক্সামে প্রশ্ন আছে, যেটা হচ্ছে কুলু উপত্যকাকে হিমাচল প্রদেশের লাহৌল এবং হচ্ছে স্পিতি উপত্যকার সঙ্গে সংযুক্ত করেছে। খুব ইম্পর্টেন্ট লাহৌল এবং স্পিতি উপত্যকা, বারবার এক্সামে কিন্তু দেখা যায় প্রশ্ন। আর সিপকিলা পাস এটা হচ্ছে তোমার হিমাচল প্রদেশের কিন্নর জেলাকে চীনের তিব্বতের সাথে সংযুক্ত স্থাপন করেছে সিপকিলা পাস। তো এইগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে। ওকে, তাহলে আজকে সুপার 30 তোমাদের 30টা প্রশ্ন ছিল জিকে জিএস থেকে। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিতে বলো না কিন্তু, অবশ্যই তোমাদের লাইক এবং শেয়ারটা প্রয়োজন ক্লাসগুলোকে কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।